ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এনটিভি ইউরোপের ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি ইনসাইট এই প্রোগ্রামে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই লাইভ প্রোগ্রামটি আজকেই শুরু হচ্ছে, তো আমাদের সাথে থাকবেন। তো আমাদের এই প্রোগ্রামে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাকাডেমিশিয়ান, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, বিভিন্ন গেস্ট নিয়ে আসবো। আমরা চেষ্টা করব আমাদের এই প্রোগ্রামে আমাদের কমিউনিটিতে যারা বিজনেস করেন তারা যাতে ট্যাক্স কমপ্লায়েন্স এবং বিজনেসের যে অ্যাকাউন্টেন্সি যে চ্যালেঞ্জগুলি আছে ওগুলি নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। তো এই প্রোগ্রামটি আসলে নলেজ শেয়ারিং এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। আপনাদের যদি কোনো স্পেসিফিক ট্যাক্স ইস্যু থাকে তো অবশ্যই আপনারা প্রফেশনাল হেল্প নেবেন। এটা একটা ডিসক্লেমার, এটা প্রোগ্রামে আমরা দিয়ে রাখলাম। আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা। তো আমাদের এই আজকের প্রোগ্রামে প্রথম সেগমেন্টে আমরা ইনকাম ট্যাক্স সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো, কাদের সেলফ অ্যাসেসমেন্ট করা দরকার, এবং আমাদের ফোকাস থাকবে সেলফ এমপ্লয়েড পার্সনের উপরে। তারপরে আমরা একটু চেষ্টা করব সেলফ এমপ্লয়েড এবং যে লিমিটেড কোম্পানি এই দুইটা ভেহিকেল কোনটার কী সুবিধা অসুবিধা এই নিয়ে একটু ডিসকাস করার। এবং বিরতির পর আমাদেরকে অবশ্যই আমাদের যে নতুন নিয়মকানুন আসছে একটা হচ্ছে মেকিং ট্যাক্স ডিজিটাল, যেটা কিনা সেলফ এমপ্লয়েড পার্সন, সোল ট্রেডার এবং যাদের রেন্টাল ইনকাম আছে তাদেরকে এফেক্ট করবে। এবং রিসেন্টলি আমরা অনেকেই জানি যে কোম্পানি হাউসের যে আইডি চেক ভেরিফিকেশন ওই নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটু আমাদের যে প্রথম সেগমেন্টে যে দুইজন গেস্ট আছে করবো, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। তো সোরায়া আপা, কেমন আছেন? এই তো ভালো আছি। তো আমাদের প্রোগ্রামে আসার জন্য স্বাগতম। আপনি যদি আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের জন্য দিতেন। অনেক অনেক ধন্যবাদ দবির ভাই। আপনাদের প্রথম অনুষ্ঠান ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি মানে ট্যাক্স অ্যাকাউন্টেন্সি এবং ট্যাক্স ইনসাইটকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও অভিনন্দন। আজকে আপনাদের প্রথম প্রোগ্রাম এবং আমাদেরকে আপনারা গেস্ট হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন, সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম সুরাইয়া খাতুন, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আমরা আশা করব যে আপনি যেভাবে বলছিলেন আপনাদের প্রমোতে যে আমরা ট্যাক্স নিয়ে কঠিন ট্যাক্স যে বিষয়টা সেটাকে আমরা সহজভাবে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো সুরাইয়া আপা একটি অর্গানাইজেশন টিপাস, দি প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটি, এটা একজন ফাউন্ডিং মেম্বার। থ্যাংক ইউ সুরাইয়া। আসসালামু আলাইকুম। ইফতেখার চৌধুরী, জাকির ভাই, জাকির ভাই বলি আপনাকে, কেমন আছেন? আসসালামু আলাইকুম দবির ভাই, শুভ সন্ধ্যা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনিও একজন ফাউন্ডিং মেম্বার দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটি, আমি জানি। তো আপনি যদি আপনার একটু পরিচয়টা একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। ধন্যবাদ দবির ভাই। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আজকে প্রোগ্রাম শুরু করার জন্য। এবং এই প্রোগ্রামটা আমাদের বিগিনিং অফ এ নিউ এরা, আমাদের জাস্ট প্রথম প্রোগ্রাম অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ট্যাক্স ইনসাইটার। এবং এই প্রথম প্রোগ্রামে স্পেশালি আমাকে আমন্ত্রণ জানার জন্য অনেক ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের সাথে থাকবেন। এই প্রোগ্রামটা হবে প্রতি অল্টারনেটিভ এভরি ফোর্টনাইটলি মানডেতে, এবং এখানে আমরা অ্যাকাউন্টেন্সি এবং ট্যাক্স রিলেটেড বিভিন্ন জিনিস আলাপ আলোচনা করব, যেটা আমাদের কমিউনিটির জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি এখানে রাখছি, আর দবির ভাই পরবর্তীতে আর কথা হবে। দর্শক, আমাদের প্রোগ্রামটি ফর্টনাইটলি হবে ফ্রাইডেতে 8 PM, আমাদের সাথেই থাকবেন। তো সুরাইয়া আপা, আজকের যে টেকনিক্যাল টপিকগুলি আছে এগুলি ডিসকাস করার আগে, যেহেতু আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে 28 এবং আপনি জানেন যে 26-এ বাজেটের যে অটাম স্টেটমেন্ট ওটা আসবে। তো এই যে অটাম স্টেটমেন্ট নিয়ে কিন্তু অনেক পানি এখন পর্যন্ত বিভিন্ন নদী নালা দিয়ে গেছে, আমরা জানি যে বিভিন্ন ইনফরমেশন। তো আজকে রিসেন্টলি আমি বিবিসি নিউজে পড়তেছিলাম আসার আগে 2 ঘন্টা আগে, যে একটা রিউমার ছিল যে ইনকাম ট্যাক্স ইনক্রিজ হবে, এটা আশা করি হচ্ছে না। তো আপনি এই ব্যাপারে কিছু বলবেন নাকি? হ্যাঁ, এটা প্রত্যেক সময় একটা বাজেট আসার আগে আমাদের অনেক জল্পনা কল্পনা থাকে যে বাজেটে কি আসছে। তো এইবার যেটা সবাই আমরা নিউজ পেপারে দেখে বা নিউজে দেখে প্রিডিক্ট করতেছিলাম যে ইনকাম ট্যাক্সটা বাড়ানোর যে পরিকল্পনা রেচেল রিপসের, সেটা আমাদেরকে সবাইকে মোটামুটি একটু আহতই করেছে।
তো এখন জানতে পারছি যে হয়তোবা তাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী তারা ইনকাম ট্যাক্সটা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তো which is somehow good news for us as safe relief. হ্যাঁ, ডেফিনেটলি এটা আমাদের সবার জন্য গুড নিউজ। কিন্তু যখনই কোনো ট্যাক্স না বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেন, তার মানে আমাদেরকে আরেকটা চিন্তায় পড়তে হয় যে নেক্সট কোন ট্যাক্স বাড়ছে, কোন ট্যাক্সটা বাড়তেছে সেটা নিয়ে আমরা একটু ওয়ারিড আছি। আমরা অনেকগুলা প্রিডিকশন আসছে, যেমন এলএলপি লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপে এনআই কন্ট্রিবিউশন বাড়ায় দেওয়া, অথবা যাদের প্রপার্টি ইনকামে ন্যাশনাল ইন্স্যুরেন্স, যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রপার্টি ইনকামে ইন্ট্রোডিউস করা, যেটা ভেরি মাচ ওয়ারিং ফর ল্যান্ডলর্ডস। তারপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স এখন যে আছে, যেটা যে 18 এবং 24, সেটাকে বাড়ানোর একটা পরিকল্পনা হচ্ছে, যেটা রিয়েলি ওয়ারিং। আর আরেকটা হচ্ছে যে পেনশনে যদি কোনো কারণে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন ইন্ট্রোডিউস করা হয়, সেটা কিন্তু পেনশনারের জন্য অত্যন্ত একটা মানে I think that one will be against the basic of pension, isn't it? Because you contributed the whole of your life for national insurance to get the pension, and pensioner never pay national insurance, isn't it? তো যেটা আসলে আপনি যেটা বললেন যে আসলে এখন একটু সাই অফ রিলিফ আসছে আমাদের মধ্যে, যে ইনকাম ট্যাক্সটা বাড়তেছে না, কিন্তু আসলে এই যে 20 বিলিয়ন পাউন্ড স্টিল এ গ্যাপ আছে, এটা তো অন্যদিকে মিট আপ করতে হবে। তো সেই জন্য আসলে আপনি যে প্রেডিকশনগুলি বললেন, এটা আসলে 26ই আমরা জানতে পারবো যে এটা কি হয়েছে। তো সেজন্য 26 নভেম্বরের পরে 28 নভেম্বরে আমাদের যে প্রোগ্রামটা থাকবে, ওই প্রোগ্রামে আমরা বাজেট নিয়ে, বাজেটের যে চেঞ্জগুলি আসবে সে নিয়ে সিগনিফিকেন্টলি আলাপ করব আমাদের গেস্টদের সাথে, এবং পাশাপাশি যে পার্সোনাল ওয়েলথ প্ল্যানিং নিয়েও আমরা 28 নভেম্বর যে প্রোগ্রামটা থাকবে আমাদের নেক্সট প্রোগ্রাম, ওই নিয়ে আলাপ করব। তো থ্যাংক ইউ। তো আপনার কাছে আবার আসতেছি, আমাদের প্রথম যে ডিসকাশনটা সেটা থাকবে যে ইনকাম ট্যাক্স সেলফ অ্যাসেসমেন্ট। আমি যতটুকু জানি যে আমি যদি এমপ্লয়ি হই তাহলে তো আমার সেলফ অ্যাসেসমেন্ট করার দরকার নেই, কারণ আমি আমার ট্যাক্স দিচ্ছি থ্রু পেই সিস্টেম। সেলফ অ্যাসেসমেন্টটা কারা করবে, এটা যদি আপনি একটু দর্শকদের জন্য বলতেন আর কি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এখন মানুষ যখন কাজ করে তাকে তো সেলফ অ্যাসেসমেন্ট করতে হচ্ছে না, তার পিওআই এর মাধ্যমেই তার ট্যাক্সটা এইচএমআরসি কালেক্ট করতেছে। কিন্তু কেউ যদি সেলফ এমপ্লয়েড হয় এবং তার ইনকাম যদি 1000 পাউন্ডের বেশি হয়, সেটা কিন্তু প্রফিট না, সেটা ইনকাম। সো ইনকাম যদি 1000 পাউন্ডের বেশি হয়, তাইলে তাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। সেই ইনকামটা কি, সেটা হতে পারে আপনার প্রপার্টি ইনকাম, সেটা হতে পারে আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম, অথবা সেটা হতে পারে আপনার ব্যাংক থেকে যে ইন্টারেস্ট, সেটা যদি এট সোর্স যদি ডিডাক্ট না হয়, তার জন্য আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। এবং আরেকটা ব্যাপার, যেটা আপনার ইনকাম যদি 100,000-এর উপরে হয়, তারপরেও সেক্ষেত্রে আপনাকে আপনার সেলফ অ্যাসেসমেন্টটা জমা দিতে হবে। তো যারা ডেফিনেটলি সে গুড নিউজ, যাদের স্যালারি 100,000-এর উপরে আসছে, কিন্তু তাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট জমা দিতে হবে। এবং ডেফিনেটলি আমরা এটা বলবো যে যাদের স্যালারি 100,000-এর উপরে আছে, তাদের এডিশনাল ট্যাক্স প্ল্যানিং অথবা পার্সোনাল ওয়েলথ প্ল্যানিং যেটা, সেটা হয়তো বা কনসিডার করা যেতে পারে। আরেকটা জিনিস হলো, যাদের স্যালারি 60,000-এর উপরে কিন্তু তারা চাইল্ড বেনিফিট, আপনি অথবা আপনার পার্টনার যে কোনো একজনের স্যালারি যদি 60,000-এর উপরে হয় এবং আপনি যদি চাইল্ড বেনিফিট ক্লেম করে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট জমা দিতে হবে। তো যেহেতু আপনি চাইল্ড বেনিফিট ক্লেম করতেছেন, অথবা যেটা আপনি বললেন 100,000-এর উপরে, সেক্ষেত্রে হয়তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে আপনার পার্সোনাল অ্যালাউন্স রিডাকশন হবে, সেজন্য আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, তাই না? তো এটা একটু ডিটেল আলোচনা। তো আমরা যে নেক্সট প্রোগ্রামে যখন একটু পার্সোনাল ওয়েলথ প্ল্যানিং করব, তখন আমরা একটু ডিটেল ওখানে আলাপ করব। তো আপনি যেহেতু বললেন যে আপনার যে দর্শকদের জন্য বলতেছি যে আপনার যদি এমপ্লয়ি হন, তাহলে আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে না, কারণ আপনার ট্যাক্স আপনি পেসিভের মাধ্যমে দিচ্ছেন। কিন্তু আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, সোল ট্রেডার, অথবা আপনার যদি রেন্টাল ইনকাম থাকে, এনিথিং অ্যাকচুয়ালি যেটা আপনাকে ট্যাক্স দিচ্ছেন না সোর্সে, তো সেই জন্য আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। তো সুরায়াপা, আপনার নেক্সটে আমি যে প্রশ্নটা আপনার জন্য থাকবে, যে মনে করেন আমি শুরু করলাম বিজনেস, আমাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, তাহলে এটা আমি কিভাবে করব?
ওকে, সেলফ অ্যাসেসমেন্ট করার জন্য আপনাকে প্রথমেই HMRCর সাথে রেজিস্টার করতে হবে। যখনই আপনি দেখবেন যে আপনার কোনো এডিশনাল ইনকাম আছে অ্যাপার্ট ফ্রম ইয়োর এমপ্লয়মেন্ট ইনকাম, তখনই আপনাকে HMRCর সাথে রেজিস্টার্ড হতে হবে। যখনই আপনি HMRCর সাথে রেজিস্টার্ড হবেন তখন HMRC আপনাকে একটা UTR ইস্যু করবে, ইউনিক ট্যাক্স রেফারেন্স, যেটা NI নাম্বারের মতো আরেকটা নাম্বার, যেটা সারা জীবন আপনার থাকবে আসলে। এটা যদি আপনি কোনো সময়ে আপনি সেই সেলফ এমপ্লয়েডটা আপনার বন্ধ হয়ে যায় অথবা আপনার এডিশনাল ইনকাম যেটা আপনি ডিক্লেয়ার করেন সেটা বন্ধ হয়ে যায়, তারপরেও কিন্তু আপনার ইউনিক ট্যাক্স রেফারেন্স, যেটা আপনার ইউনিক রেফারেন্স, এটা আপনি রেখে দেবেন। ভবিষ্যতে যখন আপনার কোনো এডিশনাল ইনকাম হবে আপনি কিন্তু সেই UTRটা ইউজ করতে পারবেন। অনেকে আমাদেরকে বলেন যে আমার তো একটা সময় UTR ছিল, আমি এখন আর UTRটা খুঁজে পাচ্ছি না, এবং আপনি যখন আরেকটা UTR অ্যাপ্লাই করবেন তখন দেখা যাবে যে আপনার 2টা UTR হয়ে গেছে। তখন এটা একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। তো সেই জন্য এই UTR নাম্বারটা আপনি রাখবেন। আর তখন হলো গিয়ে যে আপনি ডিপেন্ড করে আপনি কখন থেকে সেলফ এমপ্লয়েড হয়েছেন, তখন আপনার ইয়ার এন্ড যেটা পড়বে গিয়ে 5th of April যে কোনো বছরের, সেই 5th of April-এর পরে আপনাকে সেলফ অ্যাসেসমেন্টটা জমা দিতে হবে। তো সেলফ অ্যাসেসমেন্ট জমা দেওয়ার ডেডলাইন হচ্ছে এর পরের 31st of January। যেমন ধরেন আপনার যদি ইয়ার এন্ড হয় 6th of April 2025, তার মানে হচ্ছে আপনার 31st of January 2026-এর ভিতরে আপনাকে সেলফ অ্যাসেসমেন্টটা জমা দিতে হবে। আর এখন তো দবির ভাই জানেন যে নিউ রুলস আসছে, যেটা মেকিং ট্যাক্স ডিজিটাল ফর ইনকাম ট্যাক্স। আমাদের একটা কলার আছে, কলটা একটু নিয়ে নিই, আমাদের প্রোগ্রামের প্রথম কলার। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে ধরেন ওই যে ডাইরেক্টরদের যে আইডেন্টিটি চেক করতে হবে, জি, ওইখানে একজন ডাইরেক্টর হলে বুঝলাম, যদি একাধিক ডাইরেক্টর হয়, ধরেন আমরা কয়েকজন মিলে ব্যবসা খুলেছি, জি জি, এখন প্রত্যেকের আইডি কিভাবে চেক করব? ওইখানে তো ইমেইল একবার ব্যবহার করা যাচ্ছে, এটা কি করা যায়? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে আপনার মোর দেন ওয়ান ডাইরেক্টর, সেই ক্ষেত্রে যে আইডি চেকটা কিভাবে করবেন, এই তো? জি জি। আচ্ছা, ঠিক আছে। আমাদের সেকেন্ড সেগমেন্টে এই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, সে সময় আপনার প্রশ্নের উত্তরটা দিব, ঠিক আছে? জি ঠিক আছে, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আমরা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো সুরাইয়া আপা বলে দিবে। থ্যাংক ইউ সুরাইয়া আপা। তো সুরাইয়া আপাই বলে দিচ্ছে প্রশ্নের উত্তরটা। থ্যাংক ইউ দর্শক। থ্যাংক ইউ দর্শক আপনার প্রশ্নের জন্য। এটা খুবই রিলেভেন্ট প্রশ্ন, এবং এটা যেহেতু নতুন, যেটা 18th of November-এর পরে প্রত্যেক ডাইরেক্টরকে তার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, আর না হয় সে কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করতে পারবে না। কিন্তু আপনার যেটা প্রশ্ন ছিল যে আমরা কয়েকজন ডাইরেক্টর, আমরা কিভাবে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করব। আপনাদের প্রত্যেকেরই আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন লাগবে, এবং প্রত্যেকের ডিফারেন্ট ইমেইল দিয়ে আপনারা লগ ইনটা ক্রিয়েট করবেন। যখন আপনারা ডিফারেন্ট লগ ইন ক্রিয়েট করবেন, সেই লগ ইন হয়ে তারপরে সেই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। আপনার সেখানে একটা আইডি, যেটা কপি অফ পাসপোর্ট অথবা প্রুফ অফ অ্যাড্রেস, ড্রাইভিং লাইসেন্স, সেটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আর তারপরে OneGov-এর মাধ্যমে আপনার আসলে স্মার্টফোন লাগবে। তো OneGov-এর মাধ্যমে আপনি তো গভর্নমেন্ট গেটওয়ে আইডি খুললেন, যেখানে সবারই স্মার্টফোন আছে, সেখানে আপনাকে ফেসটাও ভেরিফিকেশন করতে হবে। স্টিল পিকচার, একটা পিকচার নিতে হবে, এটা বলে সেলফি নিতে হবে আপনাকে। আর আপনার তো ডকুমেন্টস যেটা, সেটা তো ভেরিফিকেশন আগেই করবেন। আপনার পাসপোর্ট স্ক্যানিং করতে হবে আর সেলফি তুলতে হবে, তারপরে সেটাকে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাকে কোম্পানিজ হাউস থেকে একটা কোড দেবে, সেই কোডটা আপনারা ডেফিনেটলি রাখবেন। অথবা আপনারা যে ইমেইল ইউজ করে গভর্নমেন্ট গেটওয়ে খুলছিলেন, সেই ইমেইলেও সেই আইডিটা থাকবে, তখন আপনারা ওইটা সেভ করে রাখবেন। অথবা আপনার যদি অ্যাকাউন্টেন্ট থাকে, আপনার ট্যাক্স অ্যাডভাইজার থাকে, তাদের সাথে শেয়ার করে রাখবেন, যাতে তারা ভবিষ্যতে কনফার্মেশন স্টেটমেন্টটা সাবমিট করতে পারে। আর আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাই, এখানে শুধু ডাইরেক্টর না, পারসন উইথ সিগনিফিক্যান্ট কন্ট্রোল কোম্পানিতে যদি আপনি থাকেন, আপনাকেও কিন্তু আইডির ভেরিফিকেশনটা করতে হবে। তো এটার ডেডলাইন কিন্তু না 18 নভেম্বরের পরে আপনি আর নর্মালভাবে কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করতে পারবেন না। আপনাকে আইডি ভেরিফিকেশন করে তারপরে কনফার্মেশন স্টেটমেন্ট। অনেকেরই একটু কনফিউশন আছে এই ডেটটার ব্যাপারে, যে এটা পুরো ডেডলাইন, এটা ডেডলাইন না, এটা থেকে শুরু হচ্ছে। এটা থেকে 1 বছরের ভিতরে হবে বাই ডিফল্ট। এনিও 1 বছরের ভিতরে আপনাকে কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিশন করতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে করতেই হবে। আপনাদের প্যানিক করার কোনো দরকার নাই, বাট আপনারা যদি প্রিপেয়ার্ড থাকেন, আপনারা যদি ইনফরমেশনগুলো ভালো করে জানেন, পড়েন, তাইলে আপনাদের জন্য অনেকটা
সুবিধা হবে, বাট প্রত্যেক ডাইরেক্টরের করতে হবে। এবং একটা যদি আপনি আইডি ভেরিফিকেশন করে আপনি একটা কোম্পানির জন্য আইডি ভেরিফিকেশন করলেন অথবা আপনার নিজের আইডিটা ভেরিফিকেশন হয়ে গেলেন, তখন কিন্তু আপনি অন্যান্য যে আপনার কোম্পানি আছে সেটাও আপনি এই ভেরিফিকেশন নাম্বার ইউজ করে করতে পারবেন, ওই যে কোডটা ইউজ করতে পারবেন, কোডটা ইউজ করে ভেরিফিকেশন আমার কোড আরেকটা কল আছে। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার অতিথিদেরকেও সালাম। আমার একটা কোয়েশ্চেন হলো ইনহেরিটেন্স ট্যাক্স সম্বন্ধে যদি একটু আলোচনা করেন। ইনহেরিটেন্স ট্যাক্স, একাধিক প্রপার্টি আছে, তার ইনহেরিটেন্স ট্যাক্স সম্বন্ধে। আচ্ছা, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে আমরা অবশ্যই আলাপ করব। ইনহেরিটেন্স ট্যাক্স একটা ভাস্ট ব্যাপার, এটা নিয়ে আমাদের একটা সেপারেট প্রোগ্রামই থাকবে। আপনার কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে ওইটা আপনার আমাদের বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমাদের জানুয়ারিতে অথবা ডিসেম্বরে আমরা প্ল্যান আছে, আমরা ইনহেরিটেন্স ট্যাক্স স্টেট প্ল্যানিং নিয়ে একটা সেপারেট প্রোগ্রামই করব। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সুরায়াপা, যে আপনি কোম্পানি চেকের যে আইডি ভেরিফিকেশনের কথাটা বললেন, এখানে অনেকে যদি আসলে এটা নিজে না করতে পারে তাহলে কি মানে অথরাইজিং কোনো এজেন্ট বা এরকম কিছু আছে কিনা? জি, আপনি যদি এটা নিজে করতে না পারেন তাইলে অথরাইজ যে এজেন্ট আছে যারা, তারা কিন্তু সেই অথরাইজেশনটা কোম্পানিজ হাউস থেকে নেবে এবং এটাকে বলে যে অথরাইজ কর্পোরেট সার্ভিস প্রোভাইডার। ওনারা আপনার আইডি ভেরিফিকেশনটা করে দিতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার আইডির ফটোকপি তাদেরকে দিতে হবে এবং তারা এটাই নিশ্চিত করবেন যে তারা আপনাকে চেনেন, জানেন এবং তখনই তারা আপনার আইডি ভেরিফিকেশনটা করতে পারবেন। যেটি অন্যান্য আইডি ভেরিফিকেশনের মতোই, যে তার এক্সিস্টেন্সটা আছে। এটা মেইনলি আসলে এই যে কোম্পানিজ হাউস যেটা পারসন এক্সিস্ট, হ্যাঁ, কোম্পানিজ হাউস যেটা জন্য করছে যে দ্য পারসন অ্যাকচুয়ালি এক্সিস্ট। কেন অনেক ফ্রড, অনেক 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 সমস্যা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে। অথরাইজ এজেন্ট করে দিবে, আপনি যে কাজটা করার কথা ইন্ডিভিজুয়ালি ওনারা করে দিবেন এবং আপনার জন্য কোডটা কালেকশন করে আপনাকে শেয়ার করবেন। এবং এটা কিন্তু অথরাইজ এজেন্ট যারা, হ্যাঁ এসএসপি যারা, এটা তাদের রেসপন্সিবিলিটি যে আইডি ভেরিফিকেশনটা করছেন অ্যাকচুয়ালি ওই মানুষটাকে উনি চেনেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সুরায়াপা। আমি সেলফ অ্যাসেসমেন্টের যে কথাগুলি আছে আপনার কাছে আবার আসবো। জাকির ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, তো জাকির ভাইয়ের সাথে কথা বলি। তো জাকির ভাই, সুরায়াপার সাথে তো কথা বলতেছিলাম যে সেলফ এমপ্লয়মেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট করা। তো একটা বিজনেস যখন শুরু করে, আমার যতটুকু অভিজ্ঞতা, একজন মানুষ হয়তো সোল ট্রেডার হিসেবেই শুরু করে, কিন্তু অ্যাজ বিজনেস গ্রোজ দ্য চ্যালেঞ্জেস, প্রবলেম, অনেক সময় লোন নিতে হয়, লায়াবিলিটি বেড়ে যায়, তো সেক্ষেত্রে অনেকে লিমিটেড কোম্পানি দিয়ে শুরু করে। তো আপনি যদি একটু ব্রিফলি, আমি জানি ট্যাক্স ইস্যু আছে, ট্যাক্স ইস্যুটা আমরা হয়তো একটু পরে আলাপ করব, অন্যান্য যেই প্রস অ্যান্ড কনস, যে সুবিধা অসুবিধাগুলি আছে সেলফ এমপ্লয়েড অথবা লিমিটেড কোম্পানি, এই ব্যাপারে যদি একটু আমাদের দর্শকের জন্য ব্রিফ করতেন। ধন্যবাদ দবির ভাই। এটা অত্যন্ত একটা খুবই কমন কোয়েশ্চেন এবং অনেকে এতে কনফিউজ হয়ে যায়। বাট এটা শুরু করার আগে আমিও বলে নেই, বাজেট নিয়ে আমি কখনোই এত উদ্বিগ্ন ছিলাম না, এবার যতটুকু উদ্বিগ্ন। তো 26 নভেম্বরের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। হোপফুলি একটা ভালো বাজেট আসবে আমাদের সবার জন্য। নভেম্বরে আমরা একটু ডিটেইল ডিসকাস করব। এই বাজেটটা আমার কাছে মনে হচ্ছে যদিও একটা সাই অফ রিলিফ দ্যাট ইনকাম ট্যাক্স বাড়বে না, কিন্তু 20 বিলিয়ন ডলার কোথা থেকে আসবে, তাই না? তো এটা একটু ডিটেইল আলাপ করতেই হবে। আচ্ছা, এবার আসি যেটা যে সেলফ এমপ্লয়মেন্ট, অথবা আপনি সেলফ এমপ্লয়েড হবেন অথবা আপনার বিজনেস কি সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমে রান করবেন অথবা লিমিটেড কোম্পানি দিয়ে করবেন। আসলে এটা যদি কোনো স্ট্রেট ফরওয়ার্ড আনসার নাই, নো ওয়ান সাইজ ফিটস ফর অল। এটা ডিপেন্ড করে আপনার পার্সোনাল এবং ফাইন্যান্সিয়াল নিডসের উপরে। এবং আমি যদি কিছু কুইকলি রান করি, আমি জানি কতক্ষণ সময় আছে আমাদের হাতে, তো আমি যদি কুইকলি বলি যে সেলফ এমপ্লয়মেন্ট ভার্সেস লিমিটেড কোম্পানি, রিস্ক অ্যান্ড লায়াবিলিটি। আপনি যখন সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে সেলফ এমপ্লয়মেন্ট হবেন, আপনার বিজনেস নিজেই রান করবেন, তখন আপনি বেসিক্যালি আপনি বিজনেস ওনার, আপনি এভরিথিং। তো আপনার বিজনেসের ওর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এভরিথিং আপনার উপরে। আপনার যদি কোনো ধরনের বিজনেস যদি কোনো কারণে ফেল করে, এটা সব কিছু আপনার উপরে পড়তে হবে। আপনার যদি কোনো ডেট এবং লায়াবিলিটিস থাকে, তো সেগুলো আপনাকে মিট আপ করতে হবে। এতে অনেক সময় দেখা গেছে যে নিজের পার্সোনাল অ্যাসেটের উপরে একটা আঘাত আসতে পারে। আর লিমিটেড কোম্পানি হচ্ছে যে একটা কমপ্লিট সেপারেট এন্টিটি। ইভেন তো মনে করেন আমি একজন মানুষ, চাকির একজন মানুষ, এবং আমি একটা বিজনেস করবো, একটা লিমিটেড কোম্পানি করছি, যদিও এটার ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার আমি, কিন্তু ওই লিমিটেড কোম্পানি একটা সেপারেট এন্টিটি। আমি একজন সেপারেট এন্টিটি,
ওই লিমিটেড কোম্পানি একটা সেপারেট এন্টিটি। তো এই কারণে এবং এতে যেটা হচ্ছে যে আপনার রিস্কগুলোকে আপনি সেপারেট করে নিচ্ছেন, আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড দুইটাই সেপারেট হয়ে যাচ্ছে, আপনার সত্তা থেকে লিমিটেড কোম্পানিতে চলে যাচ্ছে। বিজনেস যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভেরি গুড, আপনি লিমিটেড কোম্পানি সব পে করতেছে। যদি কোনো কারণে বিজনেস ফেল করে, কোনো ধরনের লায়াবিলিটি আপনার উপরে আসে, তো এটা বিজনেস লুক আফটার করবে, এটা আপনার লিমিটেড কোম্পানি দেখাশোনা করবে, এটা আপনার পার্সোনাল উপরে আসবে না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেনিফিট, রিস্ক অ্যান্ড লায়াবিলিটি যেটা আর কি। আর কিছু ট্যাক্সেশন ইস্যু আসে, যেমন সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্টেট ফরওয়ার্ড অনেকে মনে করে, এখানে মনে করেন যে আপনি 2 মিনিট আছে ব্রেকে যাও, ওকে, আপনি মনে করেন আপনি খুব স্টেট ফরওয়ার্ড, যেটা আপনার প্রথমে আপনি প্রফিট ট্যাক্স দিবেন প্রফিটের উপরে, ক্লাস 2 ক্লাস 4 ন্যাশনাল ইন্স্যুরেন্স দিবেন। আর লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনাকে প্রফিট দিতে হবে কোম্পানি কর্পোরেশন প্রফিটের উপরে। তো আপনি যদি মোর দেন 250,000 এর 25% দিবেন, লেস দেন 50,000 হলে 19% দিবেন, ইন বিটুইন 50 এবং 250 হলে ক্যালকুলেশন করে একটা মার্জিনাল রিলিফ পাবেন। আরও আছে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লায়েন্স, যেটা সেলফ অ্যাসেসমেন্টে অনেক রিলেটিভলি মিনিমাল বুক কিপিং এবং স্ট্রেট ফরওয়ার্ড ইস্যু, আপনি বছরে একবার সাবমিশন করবেন। লিমিটেড কোম্পানিতে যা করবেন আপনাকে কোম্পানিতে যে অ্যাকাউন্ট সাবমিশন করতে হবে, HMRC-তে রেকর্ড দিতে হবে, CT 600 আপনার প্রতি বছর অ্যানুয়াল রিটার্ন করতে হবে। লিমিটেড কোম্পানিতে নর্মালি যেটা আপনার পেরোল থাকে, পেরোল সাবমিশন করতে হবে, RTI করতে হবে, পেনশন করতে হবে, অনেক কমপ্লায়েন্সের ব্যাপার আছে। থ্যাংক ইউ জাকির ভাই, আমাদেরকে স্টপ করতে আর সময় দিবেন না, ওকে, সময় নাই, আমাদের বিরতিতে যেতে হবে। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা এই লিমিটেড কোম্পানি এবং যে সেলফ অ্যাসেসমেন্ট, এইটার যে প্রস এন্ড কন, এটা নিয়ে আলাপ করলাম। তো বিরতির পরে আমরা হয়তো ট্যাক্স ইস্যু নিয়ে একটু ডিটেল আলাপ করব এই সেগমেন্টে। তো আমাদের মনে হয় আরও 1 মিনিট আছে, তো ঠিক আছে, আমরা সুরাইয়াপার কাছে যাচ্ছি। সুরাইয়াপা, যদি সেলফ অ্যাসেসমেন্টের জন্য আপনার কোনো টিপস থাকে সোল ট্রেডারের জন্য, কুইকলি যদি আপনি বলেন আর কি। হ্যাঁ, টিপসটা দেওয়ার আগে আমি জাকির ভাইয়ের কথা ধরে বলি, যেটা যে লিমিটেড কোম্পানিতে কিন্তু অনেকগুলা রেগুলেশন, এবং সবচেয়ে বড় কথা হলো অ্যাকাউন্টেন্সি ফিজ ভেরি হাই। তো সেলফ অ্যাসেসমেন্টের সবচেয়ে বড় টিপস যেটা হলো যে আসলে আমি যেটা মনে করি যে অন টাইমে সেলফ অ্যাসেসমেন্ট সাবমিশন করা। আর আরেকটা জিনিস আছে, আপনি যদি 31 ডিসেম্বরের ভিতরে ট্যাক্স রিটার্নটা সাবমিট করেন, তখন কিন্তু আপনি যদি চান, এবং ওইখানে একটা ট্যাক্স রিটার্নে একটা অপশন আছে, সেখানে আপনি ঠিক দিলে আপনার POI ট্যাক্স কোডের মাধ্যমে তারা ট্যাক্সটা কালেক্ট করতে পারবে। থ্যাংক ইউ। এবং সেলফ এমপ্লয়েড এবং লিমিটেড কোম্পানি কিভাবে আপনার বিজনেসটা চালানো যায়, কোনটার কি প্রস এন্ড কনস আছে, এভাবে ডিসকাস করতেছিলাম। তো আশা করি আপনারা ওই ডিসকাশন থেকে আপনাদের কিছু জরুরি ইনফরমেশন যেটা আছে সেটা নিয়েছেন। তো একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা, নলেজ শেয়ারিং, বাট প্রত্যেকটা মানুষের যে নিড আছে অ্যাকাউন্টেন্সি ট্যাক্স নিড, এটি কিন্তু স্পেসিফিক, এবং আমরা শুধু জেনারেল ইনফরমেশন দেই। আপনার যখনই কোনো অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ট্যাক্স ইস্যু থাকবে, আপনি প্রফেশনাল গাইডেন্স দিবেন। এই প্রোগ্রামে আমরা কোনো অ্যাডভাইস দিই না। থ্যাংক ইউ। তো আমাদের সাথে আরও 2জন গেস্ট আছেন আজকে। তো আমার বাম পাশে আছেন খসরুজ্জামান ভাই। কেমন আছেন খসরুজ্জামান ভাই? আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংকস ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার প্রোগ্রাম। আর আমার ডান পাশে আছেন নাজমুল হোসেন ভাই। জি, আসসালামু আলাইকুম দবির ভাই, থ্যাংক ইউ, খুবই ভালো, অনেক ধন্যবাদ। আপনাদের ফার্স্ট শো ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ট্যাক্স ইনসাইটের ফার্স্ট শোতে আমাকে আমন্ত্রণ জানার জন্য, আপনাদের সাথে কথা বলতে পেরে, দর্শকদের সবার সামনে আসতে পেরে আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আপনারা তো ফার্স্ট সেগমেন্ট দেখেছেন। ফার্স্ট সেগমেন্টে কিন্তু আমরা একটু ডিসকাস করেছি যে সেলফ অ্যাসেসমেন্ট এবং সেলফ এমপ্লয়েড প্লাস লিমিটেড কোম্পানি। তো বিরতির আগে আমরা আসলে এটা সময়ের অভাবে কমপ্লিট করতে পারিনি। তো যে ইস্যুটা মানে ইফতেখার চৌধুরী ভাই ডিসকাস করেছেন, যে লিগাল যে ব্যাপারটা, ওইটা একটু ক্লিয়ার হয়েছে। কিন্তু ট্যাক্স যে একটা সিনারিও, যে আমি সেলফ এমপ্লয়েড হলে কী ধরনের ট্যাক্স, কী ধরনের ন্যাশনাল দিব, আমি যদি কোম্পানির মাধ্যমে চালাই তাহলে কী ধরনের দিব, ইজ দ্যার এনি সর্ট অফ আইডিয়া দ্যাট হু শুড রান up to how much income, any guidance or something like that? আপনি যদি শেয়ার করেন। আমি যদি ব্রিফলি বলতে যাই, সেটা হচ্ছে আসলে সেলফ এমপ্লয়মেন্ট এবং লিমিটেড কোম্পানি দুটো স্ট্রাকচারই কমপ্লিটলি ডিফারেন্ট, দুটো ট্যাক্স রেটও ডিফারেন্ট, এবং এটা আসলে খুবই ডিফিকাল্ট বলা যে কার জন্য কোনটা বেটার। এটা সবার পার্সোনাল সার্কামস্টেন্সেস ডিফারেন্স, ওটার উপর ডিপেন্ড করে। তবে আমি যদি ব্রিফলি বলতে যাই, তাহলে বলতে হয় যে যখন আপনি সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছেন, আপনাকে কনসিডার করতে হবে যে আপনার কী ট্যাক্স আপনার উপরে আসবে, এবং কিভাবে আপনার রেসপন্সিবিলিটি কি, লাইবিলিটি পে। আদারওয়াইজ আপনি যদি লিমিটেড কোম্পানিতে যান, অন দ্য আদার হ্যান্ড আপনার ট্যাক্স রেটটা কত, এবং ওখানে
আপনার রেসপন্সিবিলিটি কি ডাইরেক্টর অথবা শেয়ার হোল্ডার হিসেবে, ওটা আপনাকে কনসিডার করতে হবে। আপনি যদি এভাবে চিন্তা করেন যে একজন যদি সেলফ এমপ্লয়েড হয়, তার পার্সোনাল অ্যালাউন্স হচ্ছে 12,570, এই টাকা পর্যন্ত ইনকামে তাকে ট্যাক্সেবল ইনকামের উপরে তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এর উপরে যখন যাচ্ছে তাকে বেসিক রেটে ট্যাক্স দিতে হচ্ছে 20%, এবং এর উপরে আপনি যখন আপনার হায়ার রেটে যখন চলে যাচ্ছেন তখন আপনি 40% দিচ্ছেন, এডিশনাল রেট আছে 45 মতো আপনার। এর বাইরে আপনাকে ন্যাশনাল ইন্স্যুরেন্সের যে কন্ট্রিবিউশন সেটা আপনাকে কনসিডার করতে হচ্ছে, কারণ সেলফ এমপ্লয়মেন্টের উপর প্রফিটের উপর ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয়, যেটা এখন বোধহয় আপনি জানেন যে 6%, 2%। প্রথম 12,570 কিছু দিতে হচ্ছে না, যেহেতু আপনার অ্যালাউন্স আছে। এখন লাকিলি আগে যেটা ছিল যে এনআই এর অ্যালাউন্স এবং পার্সোনাল অ্যালাউন্সের দুটোর মধ্যে ডিফারেন্স ছিল, এখন ওই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, সবার জন্যই ইজি। এটা কতটুকু লাকি ভবিষ্যতে বলা যাবে, এটা সবভাবে বলা যাবে যে সাহায্য করতে পারে ইন ফিউচার, এটা আসলে আমরা জানি না বাজেটে কি আসবে নেক্সট। সো ওটা আর লিমিটেড কোম্পানিতে যখন যাচ্ছি আমরা, তখন আপনাকে চিন্তা করতে হচ্ছে আপনি প্রথমে ইনিশিয়ালি যেটা ট্যাক্স দিচ্ছেন সেটা হচ্ছে আপনার কর্পোরেশন ট্যাক্স যেটা দিচ্ছেন সেটা আপনার 19%। এরপরে আপনি এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার আপনার নেট প্রফিট যদি 50,000 এর উপরে হয়, সে তখন কিন্তু আপনি হায়ার রেটে ট্যাক্স দিচ্ছেন, যেটা 25%। 250 এর পরে, আর যদি 50 250 এর মাঝামাঝি কিছু তখন আপনি মার্জিনাল রেটে চলে আসতেছেন, রিলিফ আসবে। আপনি মার্জিনাল রেটে চলে আসবেন, যেটা আপনাকে দেখতে হবে যে আপনার কতটুকু আপনার ক্যালকুলেশন করে আপনার 50,000 উপরে কত আছে, 50,000 নিজে কত, এটা একটা মার্জিনাল রেট আপনাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। সো আর আমাদের জাকির ভাই আগেই বলেছেন যে আপনি যখন লিমিটেড কোম্পানিতে যাচ্ছেন তখন রেসপন্সিবিলিটিটা আপনার উপর না, কারণ লিমিটেড কোম্পানি হচ্ছে একটা সেপারেট এন্টিটি, ইটসেলফ ইজ এন্টিটি। আপনি এজ এ ডাইরেক্টর। নজরুল ভাই, আমাদের একটা কল আছে, কলটা কি নিয়ে? ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি, আমি আশাদুল হাসান গণদেব বলছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি জব করি, প্রপার্টি আছে, আমাকে এর জন্য সেলফ অ্যাসেসমেন্ট করতে হয়। তো এখন যে এমটিডি রুলসটা আসছে, আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম। মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি, এটার কথা বলতেছেন না? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকে প্ল্যান আছে এমটিডি নিয়ে কথা বলবে, স্পেশালি খুরশিদুজ্জামান ভাই এমটিডি নিয়ে কথা বলবে। তো আমরা এই ডিসকাশনটা পরেই খুরশিদুজ্জামান ভাই কথা বলবে এবং উনি আপনার প্রশ্নের উত্তর দিবে। থ্যাংক ইউ, প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। তো হ্যাঁ, নাজরুল ভাই বলেন। জি, যেটা বলছিলাম আমরা বোধহয় যে সো লিমিটেড কোম্পানি হচ্ছে টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট এন্টিটি। আপনি যখন এজ এ ডাইরেক্টর লিমিটেড কোম্পানি, আপনি কিন্তু আসলে লিমিটেড কোম্পানির ওনার না। আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, আমি ডাইরেক্টর মানে আমি আসলে কোম্পানির ওনার, তা কিন্তু নয়। শেয়ার হোল্ডার হচ্ছে লিমিটেড কোম্পানির ওনার, ডাইরেক্টর হচ্ছে ম্যানেজার যে রান করতেছে কোম্পানিটা, রান করতেছে সে। আমরা যখন ছোট কোম্পানিতে ক্ষেত্রে এটা ডিফারেন্সটা খুব বেশি বোঝা যায় না, যখন আমরা লার্জ কর্পোরেটে যাই তখন কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, কারণ শেয়ার হোল্ডাররা সমস্ত ডিসিশন নিচ্ছে, কিন্তু কোম্পানির রানিংয়ের যে ডিসিশন ম্যানেজার, সেটা কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর এবং বোর্ড অফ ডাইরেক্টর নিচ্ছে। শেয়ার হোল্ডাররা এজিএমে আসতেছে, ডিভিডেন্ড যেটা হচ্ছে সেটা শেয়ার হোল্ডাররা নিচ্ছে, ডাইরেক্টর নয়। অনেক সময় আমাদের মধ্যে এই মিসকনসেপশনটা রয়ে গেছে, ওকে আমি ডাইরেক্টর মানে আমি কোম্পানির মালিক, আমি যা খুশি ডিভিডেন্ড আমি নিচ্ছি, তা কিন্তু না। আপনি ডাইরেক্টর হলে ডিভিডেন্ড নিতে পারবেন না, ডাইরেক্টর হলে ডিভিডেন্ডটা যাচ্ছে হচ্ছে আপনার শেয়ার হোল্ডারের কাছে। সেই ক্ষেত্রে আপনার যখন আপনি ডিভিডেন্ড নিচ্ছেন সেখানে ডিভিডেন্ডের আলাদা রেট আছে। সো আপনি যখন লিমিটেড কোম্পানি রান করার চিন্তা করছেন, আপনাকে কিন্তু কনসিডার করতে হবে যে ইনকামটা আসতেছে সেটা লিমিটেড কোম্পানির ইনকাম, আপনার ইনকাম নয়, যতক্ষণ পর্যন্ত না আপনি ডিভিডেন্ড কোম্পানি থেকে নিচ্ছেন। আমাদের আরেকটা কল আছে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা মনে করেন যে আমরা জব করি প্লাস পাশাপাশি ট্রেডিং করি আর কি, ইটোরো প্লাস ট্রেডিং 2 মান্থসে। তো এইগুলার আপনার ট্যাক্স কি অব্লিগেশন, ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ইট প্লিজ। তো আপনি জবও করেন আর পাশাপাশি আপনি কিছু ট্রেড করতেছেন, এখানে ট্যাক্সের ব্যাপারগুলি কি, এটাই তো প্রশ্ন? আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি স্টক ট্রেড করার কথা বলছেন নাকি আপনি ইনভেস্টমেন্টের কথা বলছেন? যেমন টেসলা, আপনি স্টক ট্রেডের কথা বলছেন? জি,
মানে এই ধরনের স্টক কিনি আর কি। তো আমার অ্যারাউন্ড $2,500 মতো প্রফিট আছে এই বছরের জন্য। তো আমার ট্যাক্স লাইবিলিটি কি হবে ইফ ইউ ক্যান এক্সপ্লেইন? সিজিটি চলে এখানে আসলে আমি যদি দুই ভাই জি জি আপনি প্রশ্নের উত্তর দিলেন। হ্যাঁ, আমি যদি এভাবে জাস্ট ব্রিফলি জাস্ট বলি আপনাকে, দেখেন এখানে একটু কনফিউশন আছে অনেকের মনের মধ্যে। সেটা হচ্ছে অনেকেই বলে যে চিন্তা করে যে ওকে আমি স্টক ট্রেড করতেছি আইসার মাধ্যমে, তা আমার এটা ট্যাক্স ফ্রি, তা কিন্তু না। আইসা যেটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি যদি ট্রেড করেন, রেগুলার ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার এটা ট্রেডিং ইনকাম হবে, এটা কিন্তু ইনভেস্টমেন্ট ইনকাম না। অনেকে বলেছে না আমাকে তো ওটা তো আমি আইসাতে আমার যে ইনভেস্টমেন্ট যেটা সেটা যে আমি যে কিনে বিক্রি করি, আমি সেল করি, ওটার উপর আমি কেন গেইনের উপর ট্যাক্স দিব? তা কিন্তু না, আপনার কিন্তু আসলে আপনি এটা ট্রেড করতেছেন। আপনি যদি কিনতেছেন, বাই করতেছেন, সেল করতেছেন, সেটা কিন্তু আপনার ট্রেডিং ইনকামের মধ্যে পড়ে যাবে। আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্ন যখন করবেন, এটা কিন্তু আপনার ট্রেডিং গেইন হিসেবে আসবে, নট ক্যাপিটাল গেইন, কারণ আপনি এটা ট্রেড করতেছেন। এটা নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং ইনকাম। আমার মনে হয় আমি আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি, কারণ আপনার এটা ট্রেডিং যদি ইনকাম হয় সেক্ষেত্রে এটা আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে আপনাকে ইনক্লুড করতে হবে। বেসিক্যালি যেটা ফ্রিকোয়েন্সি অফ ট্রানজাকশন, যেটা অরিজিনাল যে রুল, যে ফ্রিকোয়েন্সি অফ ট্রানজাকশন যদি বেশি হয় দিস ইজ ট্রেডিং, ফ্রিকোয়েন্সি ট্রানজাকশন কম হলে ইট ক্যান বি ক্যাপিটাল গেইন। হ্যাঁ, আপনার ফ্রিকোয়েন্সি অফ ট্রানজাকশন এটা হচ্ছে কি আপনি কতদিন ধরে ইনভেস্টমেন্টে রাখতেছেন, আপনি কি এটাকে আদৌ ইনভেস্টমেন্ট পারপাসে নাকি আপনি ট্রেডিং পারপাসে, সেটা। কারণ এটা নিয়ে আসলে অনেক ক্লায়েন্টই কোয়েশ্চেন করে এটা নিয়ে আসলে যে ও আমার তো এটা তো আইসা তো ট্যাক্স ফ্রি, স্টক আইসা ট্যাক্স ফ্রি, আমি তো ওখানে আমি স্টক আইসার মাধ্যমে আমি বাই সেল করতেছি, কিন্তু আপনি আসলে স্টক আইসার মাধ্যমে বাই সেল করে ইনভেস্টমেন্ট করতেছেন না। ইনভেস্টমেন্টটা ট্যাক্স ফ্রি, আপনি যদি ট্রেড করেন সেটা কিন্তু ট্যাক্সেবল। আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন ওইখান থেকে যদি ডিভিডেন্ড পান, ওই ডিভিডেন্ড ইনকামটা ট্যাক্স ফ্রি থ্রু যেটা ওটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ইনকাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, টু সেপারেট থিং। জি, টু সেপারেট। এটা নিয়ে আমাদের মধ্যে আসলে অনেক ভুল ধারণা আছে এটা নিয়ে। অনেকেই আসলে রং অ্যাডভাইস করে এটা যে, এবং প্রচুর আসলে এটা অনেকে এক্সপ্লেন করতেও কষ্ট হয়ে যায়, যে বুঝতে চায় না যে এটা যে আসলে ট্রেডিং ইনকাম এটা। থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমার মনে হয় যে আজকাল তো অনেক মানুষই বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেড করে, এটা রেগুলার। তো থ্যাংক ইউ নাজমুল ভাই। তো আমি পরবর্তীতে আপনার কাছে আবার আসবো। আমি একটু পরেশ ভাই, খুশরুল ভাইয়ের কাছে যাচ্ছি। তো খুশরুল ভাই, আমাদের এক দর্শক কিন্তু অলরেডি মেকিং ট্যাক্স ডিজিটাল নিয়ে একটা প্রশ্ন করে ফেলেছেন। হ্যাঁ, তো আপনি শুরু করে দিন। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। এটা একটা বিশাল ট্যাক্স রিজাইম চেঞ্জ হতে যাচ্ছে আর কি। এমটিডি ফর সেলফ অ্যাসেসমেন্ট সোল ট্রেডার যারা করবেন আর কি, যাদের ল্যান্ড থেকে প্রপার্টি থেকে ইনকাম আসবে, প্লাস যাদের সোল ট্রেডিং হতে পারে পিজা শপ, কিংবা তারা হতে পারে উবার করে, কিংবা এই ধরনের যত সোল ট্রেডিং বিজনেস আছে, এদের ইনকাম যদি 50,000-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে এই রুলটা কার্যকরী হবে। এবং দর্শক যেহেতু বলছিলেন, দর্শক একটু শুনুন যে এই 24-25 যে ট্যাক্স ইয়ারের যদি কারো ইনকাম, বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ইনকাম এবং সোল ট্রেডিং ইনকাম 50,000-এর উপরে হয়, সেক্ষেত্রে ওনাদের বছরে 4 বার রিটার্ন করতে হবে, কোয়ার্টারলি আপডেট করতে হবে। এবং সেক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যে ডিজিটালি রেকর্ড করতে হবে। কি রেকর্ড করতে হবে? এটা হচ্ছে ইনভয়েস রেকর্ড করবেন। আপনার যত মানে এক্সপেন্স আছে সেই এক্সপেন্সগুলো আপনার রেকর্ড করতে হবে ডিজিটালি, এবং কম্পাটেবল সফটওয়্যারের মাধ্যমে বছরে 4 বার এভরি কোয়ার্টার আপনার রিটার্ন করতে হবে। তো এই 8 বছরের শেষে তো একটা রিটার্ন করতেই হবে। সো আলটিমেটলি এই যে চেঞ্জটা, এটা চেঞ্জের কারণে ইমপ্লিকেশনটা হচ্ছে যে অনেক সোল ট্রেডার যারা এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশনের ভিতরে আছে, তারা একটু জটিল চিন্তায় আছে আর কি, এই জন্য কোয়েশ্চেনগুলো চলে আসছে আর কি। তো এটাই আর কি। থ্যাংক ইউ পরেশ ভাই। তো আপনি যেহেতু বললেন যে 50,000, যেটা আমাদের দর্শকের জন্য ক্লারিফিকেশনের জন্য, এটা বেস করবে আপনার 24-25 ট্যাক্সের ফিগারের উপরে, যেটা শুরু হতে যাচ্ছে। ডেফিনেটলি। আর এখানে যে আপনি বললেন যে সেলফ এমপ্লয়েড এবং প্রপার্টি ইনকাম, এটা টুগেদার কম্বাইন ইনকামও যদি 50,000-এর উপর হয় তাহলেও আপনাকে করতে হবে, তাই না? হ্যাঁ, এটাই। এখন যদি মনে করেন যে কারো
প্রপার্টি ইনকাম নাই, শুধুমাত্র এমপ্লয়মেন্ট ইনকাম আছে, সেক্ষেত্রে কিন্তু দরকার নাই। এটা এমপ্লয়মেন্ট ইনকামের দরকার নাই। এটা রিজাইমটা এইভাবে চেঞ্জ হচ্ছে যে HMRC কি করছে যে 2025-26 যে ট্যাক্স, আই মিন এপ্রিল 2026 থেকে এই লটা আসলে দিতে হবে যারা কোয়ালিফাই করতেছে। আর তারপরের বছর এটা 30,000 থ্রেশহোল্ডে নিয়ে চলে আসবে হয়তো, হ্যাঁ, এমনকি তারপরের বছর 20,000 পর্যন্ত নিয়ে আসতে পারে। তো এখানে হ্যাঁ কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি হয় দর্শক? এক্সেপশনটা হচ্ছে যারা ডিজিটালি এনাবেলড না, মানে আছে ডিসএবিলিটি আছে, কিংবা সেক্ষেত্রে এক্সেপশন তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু HMRC-তে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভড হতে হবে। তো আর কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে, যেমন ট্রাস্ট, LLP, তারপর হচ্ছে যে লিমিটেড কোম্পানি, তো অবশ্যই এটা এই রিজামের ভিতর পড়েই না। সো আলটিমেটলি এটা হচ্ছে এক্সেমশন আর কি। জি, থ্যাংক ইউ। তো যে মেকিং ট্যাক্স ডিজিটাল অলরেডি কিন্তু বিএটির জন্য তো অলরেডি মেকিং ট্যাক্স ডিজিটাল আমরা অনলাইন সাবমিশন ছাড়া আর কোনো উপায় নেই। পুরানো সময় যে পেপার রিটার্ন ওইটা তো আর বিএটির জন্য নাই এখন আর। এটাই, ওইটা মেকিং ট্যাক্স ডিজিটাল লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হোক আর সোল ট্রেডারের ক্ষেত্রে হোক, ভিএটি রিজাইম কিন্তু এমটিডি করে ফেলছে দর্শক। এখন যেটা ওনারা চাচ্ছেন যে সেলফ অ্যাসেসমেন্ট আর সেলফ এমপ্লয়মেন্ট, স্পেশালি প্রপার্টি ইনকাম অ্যান্ড সোল ট্রেডিং ইনকাম টুগেদার যদি 50,000 ক্রস করে কোনো ইন্ডিভিজুয়ালের, সেক্ষেত্রে এই রুলসের আন্ডারে চলে আসবে। থ্যাংক ইউ। এটাই, থ্যাংক ইউ। তো নজরুল ভাই, আমি আপনার কাছে আবার আসতেছি। আমাদের তো আসলে সব দিকেই কমপ্লায়েন্স, খালি কমপ্লায়েন্স, তাই না? এখন রিসেন্টলি যেটা হয়েছে যে কোম্পানি হাউস, অবভিয়াসলি কোম্পানি হাউসের যে কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করতে গেলে এখন পয়সাও বেশি লাগে। হ্যাঁ, তো এটা ঠিক আছে। এখন তো অনেকেই একটু যেহেতু একটা প্রশ্ন আর্লিয়ার এসেছে এ নিয়ে, যে কোম্পানি হাউসের যে আইডি চেক, যেটা সুরায়া আপা একটু বললো, তো আপনি যদি এইভাবে ব্রিফলি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন যে এখানে আসলে একটু কনফিউশন আছে, যেটা কি ডেডলাইন, ইজ দেয়ার এ পেনাল্টি ইফ আই মিস 2 days ইজ দ্য ডে 14 নভেম্বর। সো অনেকের মধ্যে একটু কনসার্ন আছে যে আমি যদি ডেডলাইন মিস করি, আমি তো অলরেডি এক্সিস্টিং ডাইরেক্টর, তাইলে আমাকে কবে আগে এটা করে ফেলতে হবে, আর কোনো অসুবিধা আছে কিনা, এই আর কি। আমি আসলে এটা সম্বন্ধে কথা বলে আমি একটু ব্রিফলি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে লিগ্যাল রিকোয়ারমেন্টটা, এটা কোন একটা আন্ডারে আসছে? এটা আসছে হচ্ছে আপনি যদি দেখেন ইকোনমিক ক্রাইম এবং কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট 2023 আন্ডারে এটা আসছে। জিনিসটা খেয়াল করবেন, ইকোনমিক ক্রাইম এবং কর্পোরেট ট্রান্সপারেন্সি দুইটা জিনিস, এটা করাই হয়েছে আপনার যাতে কমব্যাট করতে পারে, ইকোনমিক ক্রাইম ফ্রড প্রিভেনশন করতে পারে এবং ট্রান্সপারেন্সি ইনক্রিজ করতে পারে। এখন ইকোনমিক ক্রাইম বলতে আপনি বুঝাচ্ছেন কি? ইলিগাল অ্যাক্টিভিটিস, মানি লন্ডারিং। ট্রান্সপারেন্সি বলতে আপনি কি বুঝাচ্ছেন? কে কোম্পানিটা রান করতেছে, কোনো গোস্ট রান করতেছে কিনা। এমনও আছে যে কেউ হয়তো মারা গেছে, ওর নামে কোম্পানি চলতেছে। এসব প্রিভেন্ট করার জন্য, কারণ এমন আছে হয়তো কারো অস্তিত্বই নেই যে কোম্পানিটা রান করতেছে, এতদিন পর্যন্ত কোনো আইডি চেক নেই। এগুলো প্রিভেন্ট করার জন্যই হচ্ছে আপনার এই অ্যাক্টের আন্ডারে আপনার নতুন লিগ্যাল রিকোয়ারমেন্ট আসছে, আপনার আইডি ভেরিফিকেশন। এখন হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি কিভাবে আইডিটা ভেরিফাই করতে পারেন, কাকে করতে হবে। আইডি ভেরিফাই করার দুটো অপশন আপনার কাছে আছে। আইদার আপনি নিজে নিজে করতে পারেন gov.uk1-এর মাধ্যমে লগ ইন করে, অথবা আপনি অ্যাকাউন্টেন্ট, সলিসিটর যারা অথরাইজড তাদের মাধ্যমে আপনি আইডি ভেরিফিকেশন করতে পারেন। আপনি যদি নিজে করতে যান, সেখানে আপনার জন্য 3টে অপশন দিয়ে রেখেছে। প্রথম হচ্ছে আপনি লগ ইন ক্রিয়েট করবেন। আপনার ক্রিয়েট করার পরে আপনি লগ ইন করার পর আপনার ওখানে আইডি চেক অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে আপনার পাসপোর্ট কপি আপনি স্ক্যান করে আপনি আইডিটা ভেরিফাই করতে পারেন। অথবা সেকেন্ড অপশন হচ্ছে আপনার কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আছে, আপনি সিকিউরিটি কোয়েশ্চেনগুলো আনসার করবেন, তারপর আপনি ভেরিফিকেশন করবেন। থার্ড অপশন হচ্ছে আপনি ওখানে আপনার আইডি যে ইনফরমেশন, পাসপোর্ট নাম্বার অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ, ওই ইনফরমেশনগুলো ওখানে দিবেন। এরপরে আপনি পার্টিসিপেটিং পোস্ট অফিসে গিয়ে ওটা ভেরিফাই করবেন, যদি আপনি এগুলো নিজে করতে চান। আর আপনি যদি অ্যাকাউন্টেন্ট বা যারা অথরাইজড এজেন্ট তাদের মাধ্যমে চান, সেক্ষেত্রে তাদেরকে আপনার আইডি ডকুমেন্টগুলো দিতে হবে। এখন কেন এটা আপনাকে করতে হবে, কখন করতে হবে?
আপনি যদি এখন থেকে 18 নভেম্বর পর থেকে আপনি যদি কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করতে যান, আপনার এটা লাগবে, আইডি ভেরিফিকেশন লাগবে। কারণ আইডি ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে আপনার কাছে একটা ইউনিক পার্সোনাল কোড পাঠাবে। জি, ওই ইউনিক পার্সোনাল কোডটা আপনাকে আপনি যদি করেন নিজে কনফার্মেশন স্টেটমেন্ট অথবা অ্যাকাউন্টেন্ট করে, তার সাথে আপনার শেয়ার করতে হবে। জি, এটা ছাড়া আপনি করতে পারবেন না। একজন নতুন ডাইরেক্টর যদি আপনি অ্যাপয়েন্ট করতে যান, আজকে একটা এক্সিস্টিং কোম্পানি অথবা নতুন কোম্পানিতে বা একটা এক্সিস্টিং কোম্পানিতে নতুন ডাইরেক্টর অ্যাপয়েন্ট করতে যান, তাকে এখনই আইডি ভেরিফাই করতে হবে। উইদাউট আইডি ভেরিফিকেশন আপনি নতুন ডাইরেক্টর অ্যাড করতে পারবেন না। নতুন ডাইরেক্টরের ক্ষেত্রে আপনাকে এটা করে তারপরে করতে হবে নতুন। আর যদি এক্সিস্টিং ডাইরেক্টর যারা আছে তাদের জন্য যে রুলসটা এখনো এমন না যে আপনাকে যদিও বলছে 18 নভেম্বর আপনি করতে, বাট আপনি এখন যদি না করেন যে কোনো পেনাল্টি আসে তা না, কিন্তু ওটা ছাড়া আপনি আসলে কিছুই করতে পারবেন না। কনফার্মেশন স্টেটমেন্ট আপনি কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করতে পারবেন, আপনি কোনো চেঞ্জ করতে গেলে আপনি করতে পারবেন না। অ্যাকাউন্ট সাবমিশনের ব্যাপারটা কি তাহলে? অ্যাকাউন্ট সাবমিশনের ব্যাপারে কিন্তু আসলে এই টাইপের কিছু এখন আসেনি, এখন আসেনি। কারণ অ্যাকাউন্ট সাবমিশন আমরা যখন করি, আমরা কিন্তু সবাই থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে করছি। ওকে, আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আইডি ভেরিফিকেশন, এটা কিন্তু পার্সোনাল এন্টিটি না। জি জি, যার ফলে হচ্ছে কি এটা কোম্পানি না। এখানে অনেকেই কোয়েশ্চেন করে, আমি ফেস করছি, আপনারা হয়তো বা ফেস করছি আমি জানি না, যে আমি দুটো কোম্পানির ডাইরেক্টর, আমাকে কি দুইবার আইডি ভেরিফাই করতে হবে? অথবা আমি একটা কোম্পানির ডাইরেক্টর, আরেকটা জায়গায় হচ্ছে আমি পিএসসি, আমাকে কি দুইবার করতে হবে? না, আপনি, কারণ এটা পার্সোনাল ভেরিফিকেশন, লাইফ টাইম একবার, ওয়ান্স ইন আ লাইফ টাইম। আপনার যে কোডটা থাকবে ওই কোডটা ইউনিক, ওই কোডটা আপনি সবসময় শেয়ার করবেন সবার সাথে। যখনই আপনি কিছু করতে যাবেন ওটা শেয়ার করবেন আপনার ট্রাস্টেড পার্সনের সাথে, ওটা দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, নতুন ডাইরেক্টর হবেন, আপনি পিএসজি হবেন, যেটাই করেন আপনাকে এটা আনতে হবে। আইডি ভেরিফিকেশনের যে অনেক কোয়েশ্চেন, যে 18 তারিখ থেকে অ্যাকচুয়ালি লটা শুরু হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, তাহলে অনেক ডাইরেক্টর জিজ্ঞাসা করছেন যে আমার তো লাস্ট ডেট কবে? লাস্ট ডেটটা হবে দর্শক যেদিন আপনার কনফার্মেশন স্টেটমেন্ট করতে হবে, এটা হতে পারে ফেব্রুয়ারি, এটা হতে পারে মার্চ নেক্সট ইয়ার, ওই দিন পর্যন্ত কিন্তু আপনার ডেডলাইন থাকবে আর কি। কারণ হচ্ছে যে আপনার ওইটা না করা পর্যন্ত আপনি করতে পারবেন না, আপনি কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করতে পারবেন না। সো এনিওয়ে, নো রাশ। আইনের ভিতর অবশ্যই কমপ্লায়েন্ট থাকতে হবে, যত আগে করবেন তত ভালো, অনেক জটিলতা আসতে পারে। আর কনফার্মেশন স্টেটমেন্ট না করলে যে সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে যাবে, মানে তারা ফার্স্ট গেজেট করে এটা, সেকেন্ড গেজেট করে এটা স্ট্রাইক অফ অটোমেটিক্যালি হয়ে যাবে। সো কনফার্মেশন স্টেটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, ইজ কল অ্যানুয়াল রিটার্ন ফর দ্য কোম্পানিজ হাউস। এই জন্য যারা ডাইরেক্টর আছেন আমাদের, যেহেতু কমিউনিটিতে অনেক বড় কমিউনিটি আলহামদুলিল্লাহ, ডাইরেক্টর যারা আছেন, প্লিজ স্পিক টু ইয়ার অ্যাকাউন্টেন্ট and get verified your identity. আপনি যে পেনাল্টির কথা বলছেন সেই ব্যাপারে বলবো, আমি পার্সোনালি মনে করি এবং যেটা দেখছি সেটা হচ্ছে এটা একটা সফট ল্যান্ডিং হবে। জি জি, অবশ্যই। এইচএমআরসি সবকিছুই আসলে আমরা যদি দেখি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমাদের যা বলে, যে কোনো রুলসের ক্ষেত্রে একটা সফট ল্যান্ডিং করে প্রথমে, ওর পরে হচ্ছে পেনাল্টিটা পরে আসে। আপনি যদি ফেল করতে থাকেন, ইভেন কনফার্মেশন স্টেটমেন্টের ক্ষেত্রেও তো আমরা দেখছি যে কিছুদিন কিন্তু আপনাকে কোনো কিছুই করে না, পেনাল্টি নাই। হ্যাঁ, অ্যাকাউন্টের ক্ষেত্রে পেনাল্টি আছে, বাট কনফার্মেশন স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু কারণ অ্যাকাউন্টসটা আসলে অনেক বেশি ম্যান্ডেটরি, সেজন্য ওটা সফট ল্যান্ডিং এর কোনো স্কোপ নাই। কিন্তু এই প্রসেসটাতে আইডি ভেরিফিকেশনটাকে সফট ল্যান্ডিং, আমি মনে করি এটা একটা সফট ল্যান্ডিং হবে। ইন ফিউচারে হয়তো বা চেঞ্জ হতে পারে, বাট এখন পর্যন্ত এটা সফট ল্যান্ডিং। বাট আমাদের দর্শকদের প্রতি আমাদের এটাই একটা মেসেজ থাকবে, যেহেতু এটা করতেই হবে, ওয়াই নট। এখানে একটা জিনিস নাজমুল আমি অ্যাড করি, যে আমাদের 2 মিনিট আছে কিন্তু। আচ্ছা সরি, শুধুমাত্র বলেন যে নাজমুল বলছিলেন যে 3টা ওয়েতে করা যায়। একটা হচ্ছে যে আপনার আইডি ভেরিফিকেশন আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারেন, আর না হলে আপনি আপনার আইডি নিয়ে পাসপোর্ট অফিসে, পোস্ট অফিসে যেও কিন্তু করতে পারবেন। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট্যান্ট যদি এসিএসপি হয়, আই মিন অথরাইজড কর্পোরেট সার্ভিস প্রোভাইডার হন, ওনারাও করতে পারবেন, ওনাদের সঙ্গে আলাপ করেন এবং করে ফেলেন জিনিসটা। থ্যাংক ইউ। তো নাজুল ভাই, আমাদের আর 1-1.5 মিনিট আছে, তো আমাদের দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান। থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদেরকে আমি বলবো, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ফিউচারেও যে বিভিন্ন নলেজ শেয়ার করব। আমাদের কমিউনিটিকে অ্যাকাউন্টিং জিনিসটা আসলে যে খুব বেশি টাফ তা না, বাট আমাদের এটা অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে, অনেক কমপ্লায়েন্সের মধ্যে যেতে হয়। অনেক সময় এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ভয়ভীতি কাজ করে, অনেক সময় হয় কি না জানার কারণে অনেক
মিস্টেক হয়ে যায়, যেটা পরে রেকটিফাই করতে গেলে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে আমাদের যে নলেজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদেরকে কিছুটা ইনফরমেশন আমাদের যে মেসেজটা থাকবে যাতে আমাদের কমিউনিটি যারা বিজনেস করে তারা প্রোঅ্যাক্টিভলি কাজ করে। ডেফিনেটলি এটা রাইট ওয়ার্ড। তো আর 1 মিনিট আছে, কোজমল ভাই কিছু বলতে চান? আমি এমটিডির ব্যাপারটা নিয়েই বলবো যে যদি মনে করেন এই বছরে 50,000 ক্রস করে ফেলছেন, প্লিজ স্টার্ট টেকিং ইউর রিসিট। ডিজিটালি রেকর্ড করা এখনই শুরু করেন। এখন যদি শুরু না করেন, আলটিমেটলি যখন রিটার্ন করতে হবে দেখবেন যে আপনাদের কাছে কোনো পেপারস নাই। সো প্লিজ স্পিক টু ইয়ার অ্যাকাউন্ট্যান্ট, যারা প্লাস যে কোনো বিজ্ঞ মানুষদের সঙ্গে কথা বলেন এবং স্টার্ট কিপিং ইউর থ্যাংক ইউ ডকুমেন্টস। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রোগ্রাম 28 নভেম্বর বাজেটের উপর ডিসকাস করব। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।